দর্শক, জাগো ট্রেন্ডসের আজকের আয়োজনে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সাথে আছি আমি তাসলিমা তিথি। দর্শক, হাড় কাঁপানো শীতে কাঁপছে পুরো বাংলাদেশ। রাজধানী ঢাকা থেকে শুরু করে উত্তরের জনপদ সবখানেই কিন্তু কুয়াশার দাপট। দর্শক, তাপমাত্রা কি আসলেই 4 ডিগ্রিতে নামছে? এবং সবচেয়ে বড় প্রশ্ন যেটি, বাংলাদেশে কি তুষারপাত হওয়ার সম্ভাবনা রয়েছে? আমাদের আজকের আলোচনার বিষয় থাকবে এটি, এবং এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সাথে আজ স্টুডিওতে উপস্থিত আছেন BWOT এর ম্যানেজিং ডিরেক্টর মশিউর রহমান। চলে যাচ্ছি তার কাছে। ভাই, আমন্ত্রণ, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো। আপনি কেমন আছেন? আমি বেশ ভালো আছি, এবং আমার আসলে জিজ্ঞেস করা উচিত ছিল যে শীত কেমন যাচ্ছে, শীতকালে কেমন আছেন? আসলে শীতকালে প্রচণ্ড আবহাওয়াটা এতই প্রতিকূল যে দিনে দুপুরে কোনো সময় আসলে শীতের পোশাক ছাড়া বের হওয়া যাচ্ছে না, এরকম একটা অবস্থা। খুবই খারাপ অবস্থা বলতে গেলে। সারা দেশে যেভাবে আছে সবাই, সেভাবে আমরাও চলতেছি আর কি। আচ্ছা ভাইয়া, BWOT বাংলাদেশ ওয়েদার অবজারভার টিম, এটি নিয়ে আমরা কথা বলবো, কিন্তু তার আগে যেটি জানতে চাই, যেটি আসলে সকলের জানার খুবই আগ্রহ, এমন শীত কিন্তু আমরা বেশ অনেক দিন পরে দেখতে পাচ্ছি। সেক্ষেত্রে সবাই যেটি বলছে যে 4 ডিগ্রিতে নেমে আসতে পারে তাপমাত্রা, এটি আসলে কতটুকু সত্য? আসলে শীতকাল এমনিতেই শীতকাল নিয়ে তাপমাত্রা একটা হাইপ থাকে। একটু তাপমাত্রা ডাউন হলেই অনেকে মনে করে যে আসলে তাপমাত্রা হয়তো ফ্রিজিং টেম্পারেচার চলে যায় কিনা। আসলে যেটা আমরা দেখতে পাই, অবজারভেশনে যে ডাটাগুলো আছে এগুলো কিন্তু খেয়াল করলে দেখা যায় যে তাপমাত্রা খুব কম এলাকাতেই 10-এর নিচে নামছে। বেশিরভাগ এলাকাতেই তাপমাত্রা থাকছে 10 ডিগ্রি সেলসিয়াসের উপরে। আর কিছু কিছু স্থানে আছে যেগুলোতে সাধারণত তাপমাত্রা এমনিতে কম থাকে, চুয়াডাঙ্গা, তারপরে তেঁতুলিয়া, রাজশাহী অঞ্চলগুলোতে, যশোর, গোপালগঞ্জ, এই জায়গাগুলোতে তাপমাত্রা 10-এর নিচে নামছে, তারপর এখনো 7-এর নিচে নামেনি। তো সেই হিসেবে তাপমাত্রা কমার যে অনুভূতিটা, এই অনুভূতিটাই বেশি হচ্ছে তাপমাত্রা কমার চাইতে। মূলত আকাশে যে পরিমাণ কুয়াশা থাকছে, এই সারাদিন কুয়াশার কারণে সূর্যের দেখা মিলছে না, যার কারণে আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর পরিমাণে শীতের অনুভূতিটা বাড়ছে। তবে বাস্তবিক পক্ষে তাপমাত্রা কিন্তু ওইভাবে ড্রপ করছে না যেটা আমরা ফিল করছি। সো বর্তমানে যে প্যাটার্নটা চলছে, এই প্যাটার্নে তাপমাত্রা 6 ডিগ্রি সেলসিয়াসে নামার মতো পসিবিলিটি থাকে, কিন্তু এর চাইতে কমে নামতে হলে একদম ক্লিয়ার আবহাওয়া লাগবে। সেই ধরনের আবহাওয়া কিন্তু আমরা পাচ্ছি না। বেশিরভাগ সময়টাই পাচ্ছি যে আমরা অনেকটা কুয়াশাচ্ছন্ন, সারাদিন রাত এক নাগারে ঢাকা থাকছে কুয়াশার কারণে, যার কারণে আমরা এত কম তাপমাত্রা আশা করতে পারবো না এবার। তার মানে আমরা বলতে পারি যে 6 ডিগ্রি পর্যন্ত থাকতে পারে, এমনটাই আপনারা আইডিয়া করে বলছেন। ভাইয়া, উত্তরের জনপদে বা উত্তরের দিকে কিন্তু ঠান্ডা অনেক বেশি থাকে, এটা স্বাভাবিক ব্যাপার। আমরা সকলেই জানি মোটামুটি যে উত্তরের দিকে ঠান্ডাটা বেশি পড়বে, কিন্তু ঢাকায় এমন ঠান্ডা আমরা অনেক বছর পর দেখতে পাচ্ছি, এটি নিয়ে কি বলবেন? ঢাকাতে যে তাপমাত্রাটা এখন অনুভূত হচ্ছে, এটা কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা কম থাকার কারণে। সর্বনিম্ন তাপমাত্রা সম্ভবত আমরা পেয়েছি 12 ডিগ্রি সেলসিয়াসের ঘরে, বা 11 ঘরে আসছিল, এর নিচে নামে না। এখনো 10-এর নিচে ঢাকার তাপমাত্রা আমরা পাইনি। সর্বোচ্চ তাপমাত্রাটা দেখা গেছে বেশিরভাগ সময় 17, 16, 18 ডিগ্রির ভিতরে থাকছে, যেটা কিন্তু খুব তীব্র একটা শীতের অনুভূতি দেয়। তো এটা লং টাইম থাকার কারণে শীতটা এত বেশি অনুভূত হচ্ছে। আর এই অনুভূতি তাপমাত্রাটা সাধারণত তখনই কমে যাবে যখন কুয়াশাটা কেটে যাবে। তো আমরা লং টাইম দেখছি যে কুয়াশা থাকছে, যার কারণে অনেক দিন ধরেই আমরা অনুভব করছি যে সর্বনিম্ন তাপমাত্রা মনে হচ্ছে তাপমাত্রাটা অনেক বেশি পরিমাণে আমাদের কমে গেছে। আসলে বাস্তবিক পক্ষে এত কমতেছে না। এর আগে 2018 সালে তাপমাত্রা কমছিল, যেটা 10-এর নিচে নেমেছে, কিন্তু এবছর তাপমাত্রাটা 10-এর নিচে না নামলেও আমরা সর্বোচ্চ তাপমাত্রা ডাউন থাকার কারণে আমরা শীতটা বেশি অনুভব করছি। ভাই, আমরা শীতকাল নিয়ে কথা বলছিলাম, এবার যদি একটু গ্রীষ্মকাল নিয়েও কথা বলি, যে আমরা দেখে এসেছি যে বছর বছর কিন্তু গরম বাড়ছে। তো এক্ষেত্রে আপনি এই যে বছরের পর বছর, একটি বছর পার হচ্ছে, তারপর গরম আরও বাড়ছে পূর্বের বছরের তুলনায়, এই ব্যাপারটি নিয়ে আপনি কি বলবেন? এটিও তো দুশ্চিন্তার বিষয়। এর মূল কারণটা ক্লাইমেট চেঞ্জের যে সমস্যাটা হচ্ছে বর্তমানে। ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের পর থেকে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাটমসফিয়ারে কার্বন এবং দূষিত বাতাসের পরিমাণ বাড়ছে। এটার কারণে মূলত এই টেম্পারেচারের যে আধিক্য, এটা বৃদ্ধি পাচ্ছে। ওজোন লেয়ার ড্যামেজ হচ্ছে, যার কারণে প্রচুর পরিমাণে সূর্যের রশ্মি পৃথিবীর ভিতরে এসে ট্র্যাপ হচ্ছে, যার কারণে আমরা অনেকটা তাপমাত্রা বেশি অনুভব করছি। তো এটা কমানোর ক্ষেত্রে বা নিয়ন্ত্রণে আসার ক্ষেত্রে সবচেয়ে বেশি যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে হবে, সেটা ক্লাইমেট চেঞ্জের যে ধারাটা, এটাকে কমানো।
পলিউশন কমাইতে হবে, প্লাস অনেক বেশি পরিমাণে গাছপালা রোপণ করতে হবে। এর পরবর্তীতে হচ্ছে যে যানবাহনগুলো আছে, আমরা ডিজেল চালিত যানবাহন বলি, পেট্রোল চালিত যানবাহন যা আছে, এগুলা কিন্তু আমাদের কমাইতে হবে, সংখ্যায় কমাইতে হবে, যেন কার্বন নিঃসরণ কমানো যায়। এটা কমলে একটা সময় আমরা আগের যে অ্যাটমসফিয়ারটা পেয়েছি, তাপমাত্রার যে ফিল্ড টেম্পারেচারটা থাকতো, সেটা আবারও নিয়ন্ত্রণে আসবে। হ্যাঁ, আবহাওয়ার পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি, আপনিও যেমনটি বলছিলেন, এই যে গরম দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং শীতকালেও আমরা দেখতে পাচ্ছি এবার কিন্তু ব্যাপক পরিমাণে শীত পড়েছে। তো এক্ষেত্রে কি গরমের সময় আমরা সৌদি আরবের মতো গরম পড়বে কিনা, বা শীতকালে কি ইউরোপের মতো তুষারপাত হবে কিনা, আবহাওয়ার পরিবর্তনের ধারাটা কেমন থাকবে আসলে? আসলে বাংলাদেশের অবস্থানটা হচ্ছে ট্রপিক্যাল রিজিয়নে। ট্রপিক্যাল রিজিয়নে সাধারণত তাপমাত্রা এই 35 ডিগ্রির নিচে থাকে, আর যেটা আমাদের ল্যান্ডের যে হাইটের উপরে কিন্তু তাপমাত্রা ডিপেন্ড করে। আমরা একদম সমতল ভূমিতে, সমুদ্রপৃষ্ঠ থেকে খুব বেশি উচ্চতায় না, তো যে কারণে হচ্ছে এখানে আমরা স্বাভাবিকভাবেই তাপমাত্রা দেখবো ট্রপিক্যাল রিজিয়নে যে আইডিয়াল স্ট্যান্ডার্ড তাপমাত্রা এটাই পাবো। আবার দেখা যায় যে হিমালয়ের কিছু অংশ ট্রপিক্যাল রিজিয়নে আছে, সেখানে কিন্তু উপরে বরফ পড়ে, কিন্তু সেটা উচ্চতার কারণে। তো আমরা হচ্ছে যে লেয়ারে আছি, যে লেভেলে আছি বায়ুমণ্ডলের, সেই লেভেলে আসলে তুষারপাত হওয়ার মতো কন্ডিশন কখনই আসার সম্ভাবনা নাই। আর পাশাপাশি হচ্ছে বাংলাদেশের উত্তরের যে হিমালয় পর্বতমালা আছে, এটার কারণে কিন্তু একদম উত্তরের যে সাইবেরিয়ার হিমেল হাওয়া আছে, এটা কিন্তু আটকে দেয় অনেকাংশে, যার কারণে শুধুমাত্র হিমালয় থেকে কিছু নেমে আসা বাতাসের কারণে ঠান্ডাটা বেশি অনুভব হয়। আবার হচ্ছে ওই হিমালয়ের কারণেই আমরা কিন্তু তুষারপাত দেখতে পাচ্ছি না। তো এই ধরনের আবহাওয়াই কন্টিনিউ থাকতে পারে। আর গরমকালের বিষয়টা কি হচ্ছে, গরমকালের অ্যাটমসফিয়ারে হচ্ছে সেম একই রকম ঘটনা ঘটে। ট্রপিক্যাল এরিয়ার কারণে হচ্ছে আমাদের এখানে কিন্তু সামুদ্রিক বাতাস প্রচুর পরিমাণে আসে, যার কারণে আমরা দেখতে পাই যে গরমকালে আমরা একটা সময় বর্ষাকাল পেয়ে যাই। হ্যাঁ, যেরকম জুন জুলাই মাসে আমরা বর্ষাকাল পাই বাংলাদেশে, তো সৌদি আরব কিন্তু বর্ষাকাল পায় না। তাদের ক্ষেত্রে যখন জুন মাসের 22শে জুন সবচেয়ে বেশি সূর্যের প্রখর তাপ থাকে উত্তর গোলার্ধে, তো ওই সময়টায় দেখা যায় যে তাদের ওখানে এই মনসুন না থাকার কারণে আকাশ কিন্তু পুরো ক্লিয়ার থাকে, আর ওই সময়টা প্রচুর পরিমাণে হিট ওখানে অনুভূত হয়, যার কারণে 50 ডিগ্রির উপরে তাপমাত্রা উঠে যায়। বাংলাদেশের ক্ষেত্রে দেখা যায় যে ওই যে রিজনে তাপমাত্রা বাড়বে, ওই যে সময়টায়, ওই সময়টার ভিতরে আমরা মনসুন পেয়ে যাই, আর আকাশ হচ্ছে মেঘে ঢেকে যায়, যার কারণে এখানে সাধারণত ওই সুযোগ নাই যে হচ্ছে তাপমাত্রা 50 ডিগ্রি পার হয়ে সৌদি আরবের মতো হয়ে যাবে। তো স্বাভাবিকভাবে এই প্যাটার্নটাই কন্টিনিউ হয়তো সার্কুলেট করতে পারে, গরমকালে তাপমাত্রা 40 থেকে 45 ডিগ্রির ভিতরে, আর শীতকালে সেটা হচ্ছে বেশিরভাগই হচ্ছে 3 থেকে 5-7 ডিগ্রির ভিতরে সর্বনিম্ন নামতে পারে। এর চেয়ে কমে আসার মতো সম্ভাবনা দেখা যাচ্ছে না। তুষারপাতের কোনো সম্ভাবনা আমরা আপাতত দেখছি না। ভাই, এবার একটু আবহাওয়ার পূর্বাভাস নিয়ে কথা বলতে চাই। আবহাওয়ার পূর্বাভাস কিন্তু এখনকার সময় একটু হাস্যকর ব্যাপার হয়ে উঠেছে, কারণ দেখা যায় যে আবহাওয়ার পূর্বাভাসে বলা হচ্ছে যে আজ সারাদিন আকাশ মেঘলা থাকতে পারে কিংবা বৃষ্টির সম্ভাবনা আছে, কিন্তু পরক্ষণে আমরা দেখতে পাচ্ছি যে সূর্যের দেখা মিলেছে। এই ব্যাপারটি নিয়ে আসলে কি বলবেন, বা কতটুকু অথেন্টিক খবর আমরা আসলে পাচ্ছি বা কিভাবে পেতে পারি? আচ্ছা, একটা সময় এরকম ছিল, আসলে আমরা ছোটবেলায় দেখেছি, যদি আবহাওয়া পূর্বাভাসে কোনো কিছু মানে প্রকাশ করা হতো যে বৃষ্টি আসতেছে বা ঝড় হওয়ার সম্ভাবনা আছে, তখন সবাই আমাদের মানে যারা বয়স্ক লোকজন আছেন তারা সবাই হেসে উড়ে দিত যে হচ্ছে কি হবে, এগুলো হওয়ার তো কোনো সম্ভাবনা নেই, বরং রোদে চারদিকে আকাশ ক্লিয়ার আছে, কোত্থেকে আসবে। মানে এটা তাদের একটা অভ্যস্ত হয়ে গেছে তারা, যে হচ্ছে আবহাওয়ার পূর্বাভাসে যা বলা হয় তার বিপরীতটা হয়। তো আমাদের বর্তমান যে সময় এরাটা আসছে, এই সময়টা কিন্তু আবহাওয়ার পূর্বাভাসে ব্যাপক উন্নতি হয়েছে ইতিমধ্যে। তবে পূর্বাভাসে অ্যাকুরেসি অনেক বৃদ্ধি পেয়েছে, আবহাওয়া মডেলগুলো বলেন বা বিভিন্ন এজেন্সির পূর্বাভাসে বলেন, সব জায়গায় অ্যাকুরেসি অনেক বেড়েছে। এখন মূল সমস্যা বর্তমানে হচ্ছে এটা কমিউনিকেশন। একটা পূর্বাভাস কোন লোকেশনের জন্য করা হচ্ছে, ওই লোকেশনটা সম্পর্কে আসলে মানুষকে বোঝাতে না পারা। দেখা যায় আমি যদি হচ্ছে ঢাকার পূর্বাভাস করি, রংপুরে একজন বুঝে ধরে থাকবে যে তার এলাকায় হয়তো বৃষ্টির সম্ভাবনার কথা বলা হচ্ছে। দেখা যাচ্ছে ঢাকায় বৃষ্টি হচ্ছে কিন্তু রংপুরে হচ্ছে না, সে ভাবছে যে পূর্বাভাস ভুল, বা মনে হচ্ছে যে যা বলা হচ্ছে তার বিপরীত হচ্ছে, রংপুরে রোদ কেন বৃষ্টির কথা বলছে। এই বিষয়টা শুধুমাত্র কমিউনিকেশনের কারণে, গ্যাপের কারণে বিষয়টা হচ্ছে। কিন্তু আবহাওয়ার পূর্বাভাস বর্তমান অনেক উন্নতি হয়েছে, অনেক উন্নত হয়েছে, সব জায়গায় মোটামুটি অনেক অ্যাকুরেট পূর্বাভাস পাচ্ছে। ভাই, সেক্ষেত্রে যদি জিজ্ঞেস করি যে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম সেই খাতে কিভাবে কাজ করছে, আপনারা কিভাবে কাজ করছেন?
বর্তমানে আমরা এই জায়গাটায় যেটা হচ্ছে ট্র্যাডিশনালি মানুষ যেই ধারণাটা নিয়ে থাকতো এটা থেকে মানুষকে উত্তরণের জন্যই আমরা মূলত আমাদের যাত্রা শুরু করি। আমরা হচ্ছে শুরুর দিকে হয়তো খুবই প্রান্তিক পর্যায়ে অল্প কিছু পরিসরে কাজ করতাম, তো ওইটাকে আমরা হচ্ছে ম্যাসিভলি সারা বাংলাদেশে এই বিষয়টা ছড়ানোর চেষ্টা করেছি, যেন মানুষ যে কমিউনিকেশনের যে গ্যাপটা আছে, পূর্বাভাস সম্পর্কে তাদের লোকেশন ওয়াইজ আইডিয়া না থাকা, কোন লোকেশন জন্য পূর্বাভাস করা হচ্ছে এটা বুঝতে না পারা, পূর্বাভাসকে কীভাবে গ্রহণ করতে হবে এগুলো না জানা, এগুলো শেখানো, এগুলোর জন্য আমরা বিভিন্ন সময় দেখা যায় যে আমরা বিভিন্ন ধরনের আপডেট তাদেরকে তাদের বোঝার মতো করে দিয়ে থাকি। ট্র্যাডিশনাল আবহাওয়ার পূর্বাভাসের বাইরে গিয়ে আমরা ইভেন্ট বেসড ফোরকাস্ট হচ্ছে চালু করেছি, যেটার কারণে হচ্ছে মানুষজন একটা নির্দিষ্ট সময়ে কী ধরনের আবহাওয়া থাকতে পারে এই প্যাটার্নটা সম্পর্কে আগে আইডিয়া পাচ্ছে। আর এই কারণে মূলত তাদের পূর্বাভাস সম্পর্কে ধারণা নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সুবিধা হচ্ছে। আর এখানেই মূলত অনেকেই ভালো ফলাফল পাচ্ছে, আমরাও ফিডব্যাক পাচ্ছি। হ্যাঁ, দেখা যাচ্ছে এখন তো আমরা সবাই আমাদের হাতে মোবাইল ফোন আছে, চাইলে আমরা ইন্টারনেট ব্রাউজ করেই জানতে পাচ্ছি যে ওয়েদার আপডেট কি, কিংবা আগামীকাল কেমন ধরনের ওয়েদার থাকতে পারে। কিন্তু গ্রামাঞ্চলের মানুষদের কথা যদি বলি একটু, তারা কিন্তু এই ওয়েদার পূর্বাভাস বা কৃষক যারা আছেন তারা এই ওয়েদারের উপর ডিপেন্ড করে অনেক কিছুই চাষ করেন। সেক্ষেত্রে তাদের জন্য আপনারা কিভাবে কাজ করছেন, তারা কিভাবে জানতে পারে? আসলে বর্তমানে কিন্তু স্মার্টফোনের যুগ, আপনারা জানেন যে হচ্ছে বর্তমানে প্রান্তিক পর্যায়ে একজন কৃষকের কাছেও অনেকটা স্মার্টফোন চলে এসেছে, ইতিমধ্যে অনেকেই ব্যবহার করেন। তো তাদের কাছে যদি আমরা একটা অ্যাপ পৌঁছাইতে পারি, যে অ্যাপের মাধ্যমে সে হচ্ছে তার ভাষায় বা সে শুনতে পারবে অ্যাপ থেকে, এ ধরনের কিছু আমরা যদি দিতে পারি, তাহলে সেক্ষেত্রে সাধারণ একজন মানুষ, একজন কৃষকও আবহাওয়ার পূর্বাভাস সম্পর্কে একদম যে আইডিয়াটা নেওয়ার দরকার সেটা নিয়ে সে হচ্ছে উপকৃত হতে পারবে। তো আমরা এই ধরনের প্রজেক্ট নিয়ে অলরেডি কিছু কাজ করেছি, যেটার মাধ্যমে হচ্ছে প্রান্তিক পর্যায়ে কৃষকও যেন বুঝতে পারে, সেভাবে আবহাওয়ার আপডেটগুলো তাদের কাছে পৌঁছাচ্ছে। তো এটাকে আর বড় পরিসরে যদি আমরা সেভাবে করতে পারি, বড় প্রজেক্ট নিয়ে প্রান্তিক পর্যায়ে পৌঁছাতে পারি, তাহলে আমরা এটার থেকে অনেকটা ভালো ফলাফল পাবো। বর্তমানে সবাই তো আর স্মার্টফোন চালায় না। অফলাইনের ক্ষেত্রে কি করতে পারি, আমরা হচ্ছে মানুষকে অন্তত আবহাওয়ার পূর্বাভাস সম্পর্কে জানার জন্য হলো টেকনোলজি ইউজ করার জন্য একটু উদ্বুদ্ধ করতে পারি, বিভিন্ন সেমিনার করতে পারি, যে সেমিনারগুলোতে আমরা হচ্ছে স্মার্টফোনে কিভাবে আবহাওয়ার পূর্বাভাস পাওয়া যায়, সেগুলো কিভাবে অ্যাপ্লাই করতে হয়, কিভাবে এর পেছনে এর উপর নির্ভর করে সেচ কাজ, তারপরে কীটনাশক প্রয়োগ, এগুলো আমরা করতে পারি। এই বিষয়গুলো সম্পর্কে তাদেরকে যদি আমরা কিছু কমিউনিটি ট্রেনিং দিতে পারি, তাহলে মোটামুটি তারা এই বিষয়ে উদ্বুদ্ধ হয়ে অন্তত আবহাওয়ার পূর্বাভাসের জন্য হলে একটা স্মার্টফোন তারা ইউজ করবে। একদমই, এবং এটা আসলে খুবই প্রয়োজন, কারণ দেখা যাচ্ছে একজন কৃষক তিনি তার সূর্যের আলো দেখে হয়তো কিছু চাষ করছেন, দেখা যাচ্ছে যে তখনই বৃষ্টি চলে আসলো, তার ক্ষতি হয়ে গেল এক্ষেত্রে। ভাইয়া, এখন কিন্তু আবহাওয়া নিয়ে অনেকের আগ্রহ বেড়েছে, বা আবহাওয়া নিয়ে অনেকে পড়াশোনা করতেছে। আমরা দেশের বাইরের কথা যদি বলি, উন্নত বিশ্বে কিন্তু দেখা যাচ্ছে যে আবহাওয়া নিয়ে উচ্চশিক্ষার একটা ব্যবস্থা আছে। বাংলাদেশে এটি নিয়ে কেমন দেখছেন, এটি নিয়ে উচ্চশিক্ষার কোনো ব্যবস্থা আছে কিনা? জি, বর্তমানে রিসেন্টলি হচ্ছে কয়েক বছর ধরে আমাদের ঢাকা ভার্সিটিতে আমরা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে একটা কোর্স চালু আছে মেট্রোলজির, যেটার ভিতরে হচ্ছে মাস্টার্স করা যাবে মেট্রোলজিতে। আর পিএইচডির বিষয়টা হচ্ছে এখনও এটা সম্ভবত প্রক্রিয়াধীন আছে, মানে চলছে কিনা এটা আমি সঠিক জানি না, তবে পিএইচডির বিষয়টা নিয়েও কাজ চলছে। তো সেই হিসেবে হচ্ছে বাংলাদেশি বর্তমানে চাইলে কি মেট্রোলজি সাবজেক্টে পড়াশোনা করে উচ্চশিক্ষা অর্জন করতে পারে বা আবহাওয়াবিদ হতে পারে। আর মেট্রোলজি গ্রাউন্ডে হচ্ছে পড়াশোনার ক্ষেত্রে মানে শুধুমাত্র একটা ইউনিভার্সিটি যদি লিমিটেড থাকে, তাহলে কিন্তু অনেক আগ্রহী স্টুডেন্ট সেটা নিতে পারবে না বা সেই দিকে যেতে পারবে না। এটাকে যদি হচ্ছে বড় বড় পাবলিক ভার্সিটিগুলোতে হচ্ছে করা যায়, মানে প্রজেক্টটা আনা যায় আর কি, এই এডুকেশন সেক্টরটা চালু করা যায়, তাহলে দেখা যাবে যে সারা বাংলাদেশে যত মানুষ হচ্ছে, যত স্টুডেন্ট আবহাওয়া সম্পর্কে আগ্রহী, আবহাওয়া বার্তা নিয়ে কাজ করতে চায়, আবহাওয়াবিদ হতে চায়, তারা একটা সুযোগ পাবে। আর এভাবেই মূলত বাংলাদেশি কোয়ালিটি আবহাওয়াবিদ তৈরি হবে আশা করি। ক্যারিয়ার যদি বিল্ড আপ করতে চায়, তাহলে কতটুকু সম্ভাবনাময় হবে? এখন বাংলাদেশে ক্যারিয়ারের ক্ষেত্রে আবহাওয়া নিয়ে শুধুমাত্র বলতে গেলে হচ্ছে বাংলাদেশ আবহাওয়া দপ্তরে চাকরি ছাড়া তো ক্যারিয়ারের সেরকম কোনো ব্যবস্থা আপাতত তেমন নাই। তো আমরা যদি হচ্ছে সরকারের পাশাপাশি বেসরকারি কোনো প্রতিষ্ঠানকে বড় করতে পারি, যেখানে আবহাওয়াবিদ নিয়োগ হবে, যেরকম অন্যান্য বিভিন্ন সেক্টরে আছে যে সরকারি সেক্টরেও কাজ করা যাচ্ছে, আবার বেসরকারি সেক্টরেও কাজ পাচ্ছে, যাদের সরকারি চাকরি হচ্ছে না তারা বেসরকারি সেক্টরের কোম্পানি
বা এ ধরনের যে কোনো প্রতিষ্ঠানে কাজ করতে পারছে। আমরা যদি বেসরকারি কিছু রিসার্চ সেন্টার তৈরি করতে পারি, তারপরে হচ্ছে একটা বড় আবহাওয়া কোম্পানি হয় বাংলাদেশে, তারপরে হচ্ছে বাংলাদেশ আবহাওয়া দপ্তরের যে ভ্যাকেন্সিগুলো আছে এখানে যদি কর্মসীমা আরও বৃদ্ধি করা হয়, সেখানে যদি কিছু নিয়োগের পরিসীমা বাড়ে, এইভাবে আমরা এইগুলোতে কিছু সুযোগ আসতে পারে। তো এখনও এটা ইনিশিয়াল পর্যায়ে, এখনও বলবো না যে বাংলাদেশি মেট্রোলজিতে আসলে খুব ভালো বড় কোনো ক্যারিয়ার আছে। তো এখন হচ্ছে বাংলাদেশ আবহাওয়া দপ্তরই মানে একমাত্র নির্ভরযোগ্য ভরসা। একদম। ভাই আবারও একটু বিডব্লিউওটি নিয়ে কথা বলতে চাই। বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম এখন স্বল্প মূল্য পেইড ভার্সনে কাজ করছে, তারা স্বল্প মূল্যে সেবা দেওয়ার জন্য কাজ করছে। তো এটা থেকে কি আরও বেটার কোনো আউটপুট পাবেন কিনা? হ্যাঁ, আমরা এটার আসলে প্ল্যান নিয়ে এগোইছে বিষয়টা, যে হচ্ছে একজন সব ধরনের মানুষজন এখান থেকে সেবাও পায়, আর এখানে যেন কিছু ক্যারিয়ার বিল্ড আপ হয়। তো এটাকে যদি আমরা বড় করতে পারি, সারা বাংলাদেশ ব্যাপী এই সেবাটাকে ছড়াইতে পারি, তখন দেখা যাবে যে এখানে আমরা কিছু কর্মসংস্থানও তৈরি করতে পারবো। দেখা যাবে যে ঢাকা ভার্সিটি থেকে বা বাংলাদেশের যে স্বনামধন্য ভার্সিটি থেকে যদি মেট্রোলজি সাবজেক্টকে পড়াশোনা করে চাকরি না পায়, তো সেক্ষেত্রে কিন্তু আমাদের এখানেও একটা সুযোগ হতে পারে যে এখানেও সে চাকরি করতে পারবে। তো এই সুযোগগুলো তৈরি করার জন্যই আমরা মূলত হচ্ছে আমাদের প্রতিষ্ঠানটাকে বিল্ড আপ করার চেষ্টা করছি, পাশাপাশি বিভিন্ন সার্ভিস চালু করছি, যাতে ফ্রি সার্ভিসের পাশাপাশি ওগুলো দিয়ে আমরা হচ্ছে আমাদের প্রতিষ্ঠানটাকেও বড় করতে পারি আর কার্যসীমাও যেন বাড়াইতে পারি। একদমই কর্মসংস্থানের ব্যবস্থা হতে পারে সকলের জন্য। ভাইয়া, আবহাওয়া পরিবর্তন নিয়ে আমরা কথা বলছিলাম, এক্ষেত্রে যদি একটু জিজ্ঞেস করি যে আমরা আসলে কি করতে পারি, কারণ যে পরিমাণ গরম বাড়ছে আমরা দেখছি, বা শীতকালও শীত বেড়ে যাচ্ছে, তো এখান থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের কি কি করণীয় আছে? আচ্ছা, এখানে হচ্ছে মূল সমস্যাটা হচ্ছে কার্বন নিঃসরণ। এটাকে যদি হচ্ছে আমরা কমাইতে পারি, গাড়ির যে ধোঁয়াটা বের হচ্ছে, তারপরে কলকারখানার ধোঁয়া বের হচ্ছে, তারপরে দেখা যাচ্ছে ইন্ডিয়ান যে উত্তরে যে প্লেন ল্যান্ড আছে, যে গঙ্গা অববাহিকায় যে হচ্ছে ফার্মিং ল্যান্ডগুলো আছে, ওগুলোতে কি হয় যে যারা কৃষিকাজ করে এখানে, তারা কি করে একদম হচ্ছে কৃষিকাজের পরে যে অবশিষ্টাংশ থাকে, ফসল নিয়ে ঘরে তোলার পর অবশিষ্টাংশ সব হচ্ছে আগুন দিয়ে পুড়িয়ে দেয়। আর এখানে কিন্তু ব্যাপক আকারে একটা লম্বা জায়গা জুড়ে হচ্ছে ধোঁয়া তৈরি হয়, আর এই ধোঁয়াটা অ্যাটমসফিয়ারে মিশে বাতাসটাকে পলিউটেড করে রাখে, অ্যারোজল বৃদ্ধি পায়। আর পাশাপাশি হচ্ছে আমাদের তো এসব লোকাল কিছু আছে, মানে কলকারখানা আছে, বিভিন্ন কার্বন নিঃসরণের জায়গা আছে, এইগুলোর কারণে আমরা এই সমস্যাটার সম্মুখীন হচ্ছি। তো এটাকে আমরা যদি কমিয়ে আনতে পারি, মানে যেই কলকারখানাগুলো আছে সেগুলোতে যদি হচ্ছে ভালো ফিল্টারিংয়ের ব্যবস্থা থাকে, যেন কার্বন বেশি নিঃসরণ না হয়, একটা নির্দিষ্ট মার্জিনে থাকে, অপরিকল্পিত হচ্ছে বিভিন্ন কার্বন নিঃসরণের জায়গা, ইটভাটা বা এই ধরনের বিভিন্ন সেক্টরগুলো, এগুলোর দিকে যদি সরকার পর্যাপ্ত নজর দেয় কার্বনকে কমানোর জন্য, তো আশা করি এই ক্ষেত্রে আমরা অনেকটাই নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারবো। ভাই, আমরা আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। শেষ যে প্রশ্নটি করতে চাই, আসলে এটা সবাই জানতে চায় দর্শকরা, যে এই যে তীব্র শীত, এটি আসলে কতদিন থাকতে পারে? যে শীতটা পড়তেছে এটা তো মূলত হচ্ছে কুয়াশার কারণে বেশি অনুভূত হচ্ছে। তো কুয়াশার যে লেয়ারটা আছে এটা হয়তো আগামী 2-3 দিনে দুর্বল হওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা, তো সেক্ষেত্রে বাংলাদেশের মেজর পার্টে হয়তো আগামী 8 থেকে 10 তারিখের ভিতরে দিনের বেলা যে শীতের অনুভূতিটা, কুয়াশা কমে যে একটু কমতে পারে অনুভূতিটা, তবে রাতে শীতের তীব্রতা আবার বাড়ার সম্ভাবনা আছে। কুয়াশা কম থাকলে রাতে শীত তাপমাত্রাটা একটু বেশি কমে যায়, যার কারণে রাতে দেখা যায় কোথাও কোথাও মাঝারি শৈত্যপ্রবাহ চলছে, আর দিনের বেলা রোদ থাকার কারণে সেটা খুব বেশি অনুভূত হচ্ছে না। তখন আবার মানুষ একটু স্বস্তি পাবে আশা করি। তবে এটা কিন্তু একদম টেম্পোরারি, খুব অল্প একদিনের জন্য, আবার পরবর্তীতে নতুন করে হয়তো এই মাসের মাঝামাঝি চালু হতে পারে, আবার আসতে পারে। ভাইয়া, শেষে যেটি জানতে চাই যে বিডব্লিউওটি অর্থাৎ বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম নিয়ে আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি? যদিও ইতিমধ্যে কিছুটা আমি বলেছি, তারপর আবারও বলছি, সেটা হচ্ছে আমাদের হচ্ছে মূল প্ল্যানটাই হচ্ছে বাংলাদেশের জনস্বার্থে কাজ করা, একদম কমিউনিটি পর্যায়ে সবাই যেন হচ্ছে আবহাওয়ার পূর্বাভাস সম্পর্কে সহজে আইডিয়া নিতে পারে। ইভেন্ট বেসড ফোরকাস্টের যে হচ্ছে আইডিয়াটা বর্তমানে প্রয়োজনীয়তা বিশ্ব অনুভব করছে, এটা যে বাংলাদেশে আমরা ইমপ্লিমেন্ট করেছি, যেটা হচ্ছে মানুষ ফল পাচ্ছে, এটাকে আরও ব্যাপক রূপ দেওয়া, যেন হচ্ছে বাংলাদেশের 18 কোটি মানুষই এটার ফল ভোগ করতে পারে। আর ইভেন্ট বেস ফোরকাস্টের ক্ষেত্রে যেহেতু সিদ্ধান্ত গ্রহণ খুবই সহজ হয়, সুবিধাজনক হয়, এটাকে আমরা হচ্ছে জাতীয়ভাবে যদি এটাকে
আমরা সারা বাংলাদেশে ছড়াই দিতে পারি, এটাই আমাদের হচ্ছে মূল টার্গেট। আর পাশাপাশি আমাদের প্রতিষ্ঠানটা যত বড় হবে, আমাদের সার্ভিসটাও তত বেশি এক্সপ্যান্ড করতে পারবো, আমাদের সেবার মানও তত উন্নত হবে আশা করি। তো এইগুলো নিয়ে আমরা মূলত কাজ করছি। বাহ, চমৎকার। এবং আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা থাকবে। থ্যাংক ইউ। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। থ্যাংক ইউ। দর্শক, জাগো ট্রেন্ডসের আজকের আয়োজনের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। যে প্রশ্নটি আসলে আমাদের মনে ছিল যে আসলে কি 4 ডিগ্রিতে নামতে পারে তাপমাত্রা কিংবা বরফ পড়তে পারে কিনা, আশা করছি আজকের আয়োজনের মাধ্যমে আপনারা সেই প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আবারও হাজির হব নতুন কোনো ট্রেন্ডিং ইস্যু নিয়ে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং জাগো নিউজের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।